বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। এক প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে 10 জানুয়ারি থেকে উদয়পুর টাউন হলে শুরু হতে যাচ্ছে 3 দিনব্যাপী এসএফআই অষ্টাদশ ত্রিপুরা রাজ্য সম্মেলন। প্রকাশ্য সমাবেশের প্রধান বক্তা সিপিএম পলিট ব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি। ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য সম্মেলন 44 বছর পর আবার হতে চলেছে উদয়পুরে। এক প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে আগামীকাল অর্থাৎ 10 জানুয়ারি থেকে 3 দিন ব্যাপী এসএফআই অষ্টাদশ রাজ্য সম্মেলন শুরু হবে। সম্মেলন উপলক্ষে গত 1.5 মাস যাবৎ সাজিয়ে তোলা হয়েছে উদয়পুর শহরকে। প্রস্তুতি প্রায় শেষ। উদয়পুর কেবিআর ময়দানে হবে প্রকাশ্য সমাবেশ। প্রকাশ্য সমাবেশের প্রধান বক্তা সিপিএম পলিট ব্যুরো সদস্য তথা প্রাক্তন ছাত্রনেতা সীতারাম ইয়েচুরি। প্রকাশ্য সমাবেশে 17টি এলাকা থেকে 4টি বিশাল মিছিল চারদিক থেকে জমায়েত হবে কেবিআই মাঠে। সম্মেলনকে সামনে রেখে আজ ছাত্র যুবরা উদয়পুরে সংগঠিত করে একটি বাইক মিছিল। প্রকাশ্য সমাবেশ শেষে উদয়পুর টাউন হলে শুরু হবে 3 দিনব্যাপী সম্মেলনের কাজ। সম্মেলনকে কেন্দ্র করে উদয়পুর শহরের নামকরণ করা হয়েছে কমরেড সি ভাস্করন নগর। আজ সম্মেলনের সর্বশেষ প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান বিধায়ক মাধব সাহা। তিনি সাংবাদিকদের জানান, আগামীকাল 10 জানুয়ারি 2014 আমাদের বিভাগে ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সম্মেলনের আসর বসবে। প্রকাশ্য সম্মেলনের মধ্য দিয়ে যাকে মাঠে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সফল করবার জন্য এবং জনসভাকে সফল করবার জন্য আমাদের বিভাগের প্রত্যেকটা এলাকা যত রকমের প্রস্তুতি নেওয়া দরকার সব রকমের প্রস্তুতি ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। এখন শুধু অপেক্ষায়, সময় গুনছে আমাদের কমরেডরা যে আগামীকালকে সকাল 11টা থেকে সমস্ত এলাকা থেকে মানুষ কেবিআই মাঠমুখী হবে। তার জন্য যা প্রস্তুতি পর্ব ছিল গত 1 মাস 1.5 মাস ধরে চলছে, উদয়পুর শহর সাজানো, টাউন হল সাজানো, সর্বোপরি জনসভা সংগঠিত করবার জন্য মঞ্চ এবং মাঠ সাজানোর কাজ, এটাও আমরা 1-2 ঘন্টার মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে। আমাদের সমস্ত প্রস্তুতি পর্ব শেষ। 17টা এলাকা থেকে আমাদের কমরেডরা আসবেন। 4টা মিছিল করে আমরা এই মাঠে ঢুকবো। একটা মিছিল হবে খিলপাড়া থেকে, একটা মিছিল হবে ব্রহ্মবাড়ি থেকে, আরেকটা মিছিল হবে মেলার মাঠ বা রাজনগর থেকে, আরেকটা মিছিল হবে ধ্বজনগর থেকে। এই 4টা মিছিলের নামাকরণ আমরা করেছি। সারা রাজ্য থেকে প্রতিনিধিদের নিয়ে আগামী 12 জানুয়ারি পর্যন্ত চলবে সম্মেলন। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। 50 বছর পূর্তি উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করল রাজধানীর শচীন দেববর্মন সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়। এর উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। রাজধানীর শচীন দেববর্মন সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা মনিকা দাস ও অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা। উদ্বোধকের ভাষণে মন্ত্রী রতন ভৌমিক বলেন, আমাদের সুস্থ সাংস্কৃতিক বিকাশে আপনারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। সেই দায়িত্ব আপনারা এই সেবামূলক প্রকল্পের সাথে সাথে নেবেন, এই বিশ্বাস এবং আশা রেখে অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশন করেন। এছাড়াও মহাবিদ্যালয়ের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে মোট 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মেলাঘর বর্ণালী সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে মেলাঘর টাউন হলে শুরু হলো 5ম নাট্য উৎসব অসীমান্তিক। 4 দিনব্যাপী এই নাট্য উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী শহীদ চৌধুরী। মেলাঘর বর্ণালী সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে মেলাঘর টাউন হলে শুরু হলো 5ম নাট্য উৎসব অসীমান্তিক। গতকাল সন্ধ্যায় 4 দিনব্যাপী এই নাট্য উৎসবের শুভ উদ্বোধন করেন রাজ্যের যুব ক্রীড়া ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুরেশ দাস, মেলাঘর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান
অনিমা মল্ল বর্মন, সিপাহীজলা জেলার জেলাশাসক কৃষ্ণদুলাল চৌধুরী, নলছর ব্লকের বিডিও অনিরুদ্ধ রায়, বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ সুবল রুদ্র, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুভাষ দাস প্রমুখ। উদ্বোধকের ভাষণে মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, খুব কঠিন এবং জটিল বিষয়টি মানুষের সামনে স্বল্প সময়ে উপস্থিত করে দিতে পারে। এই বিষয়টাকে সহজ এবং সরলভাবে খুব গ্রহণযোগ্যভাবে মানুষের কাছে উপস্থাপনা করা যায়। বিশেষ করে বিভিন্ন যে বিষয়গুলো আছে আমাদের সমাজ জীবনে, বাস্তব জীবনে, বাস্তবমুখী এবং জীবনমুখী নাটক যাদের ভবিষ্যতে রচনা করে একটা স্কুল খুলেছে, সেখানে প্রতিনিয়ত নাটকের চর্চা হয়, নাটক সম্পর্কে সেখানে মানুষ বোঝানো হয়। নাট্যকর্মী যারা আছে, যারা নাটকে উৎসর্গা, আমাদের পুরানো যে মিউজিক কলেজ তার পাশে ধারণা লিখে। তবে একটা জিনিস যে কথা আমি বলতে চাই, নাটক অনেকে লিখে যেটা সৌরভ বলার চেষ্টা করেছেন যে দুটি ধারা আমরা চাই। 4 দিনব্যাপী এই নাট্য উৎসবে রাজ্য ও বহির্রাজ্যের বিভিন্ন নাট্য সংস্থা তাদের নাটক পরিবেশন করবেন। অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। মেলাঘর থেকে তন্দ্রা লস্করের রিপোর্ট, খবর ত্রিপুরা। আমবাসার চাঞ্চল্যকর পিন্টু হত্যা মামলায় নতুন মোড়। ঘটনায় ধৃত মুন্নার মায়ের দাবি তার ছেলেকে চক্রান্ত করে ফাঁসিয়েছে মুন্নার শ্বশুর বাড়ির লোকজন। এদিকে মৃত পিন্টু দাসের খুনে জড়িতদের কঠোর শাস্তির দাবি করেছে তার বাবা। আমবাসায় চাঞ্চল্যকর পিন্টু হত্যার নতুন মোড় চক্রান্ত করা হয়েছে বলে ধারণা অভিযুক্তের মার। গত শুক্রবার রাত 8টা নাগাদ পিন্টুকে ফোন করে বাড়ি থেকে নিয়ে আসে সঞ্জীব ওরফে মুন্না। পরের দিন অর্থাৎ শনিবার সকালে ভাউলিয়া বস্তি এলাকার পাশের রাস্তার কালভার্টের নিচে পিন্টুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করে রিমান্ডে আনা হয় মুন্নাকে। অন্যদিকে পিন্টুর 2.5 বছর বয়সের মেয়ে দীপ্তিকা আজও তার বাবাকে খুঁজছে। গোটা এলাকা আজও মর্মাহত, শোকাহত। পিন্টুই ছিল এই পরিবারের উপার্জনের পথ। 1 বছর আগে তার মা মারা যায়। এখন অসময়ে পিন্টু অকাল মৃত্যুতে স্তব্ধ গোটা পরিবার। অন্যদিকে মুন্নার মা জানান, মুন্নার শ্বশুরবাড়ির লোকেরা তাকে চক্রান্ত করে ফাঁসিয়েছে। ঘটনা দিন মুন্নার মা বাবা কেউ বাড়িতে ছিল না। সারা রাত বাড়িতে ফুল ভলিউমে গান বাজানো ছিল বলে এলাকাবাসী জানান। বর্তমানে মুন্নার নামে বধূ নির্যাতনের মামলা চলছে কমলপুর আদালতে। পিন্টুর বাবা দোষীদের চরম শাস্তি চান বলে সাক্ষাৎকারে জানান। ফোন করছে ওই মালাকার অটো চালায় যে ড্রাইভার, তখন তো করতো প্রশাসনের দ্বারা ইয়া দিছি, ওখানে কি হইতাছে না হইতাছে আমার তো ভিতর কত ইয়া করতারিরা, খোঁজখবর লইতারিরা, মনের গতি ভেঙে গেছে গা। ওখানে কি হইতাছে না হইতাছে অনেক প্রশাসন জানে। আমি কিচ্ছু মন্তব্য করতে পারতাম না, কিলিগা আমি তো জানি না এই সমস্ত ব্যাপারে। কিন্তু তা এই ফোলাটার লোকে বেশি দিন হয়েছে না পরিচয় হয়েছে, অল্প দিনের পরিচয়ের মধ্যে এই অবস্থা হয়েছে। উপযুক্ত শাস্তি চাই, আমার ছেলের মৃত্যুর আমি উপযুক্ত শাস্তি চাইতাম না। কেন ইয়ে হইল? আমার ছেলে তো এমন কোনো কিছু ইয়ে না। অন্যদিকে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে জোর কদমে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অটো শ্রমিককে মারধর করার অভিযোগে 2 ঘন্টার পথ অবরোধ করল সিআইটিইউ অনুমোদিত কমলপুর অটো শ্রমিক সংগঠন। একজন অটো শ্রমিককে মারধর করার অভিযোগে টানা 2 ঘন্টা পথ অবরোধ করল সিটু নিয়ন্ত্রিত অটো শ্রমিক সংগঠন। আজ অবরোধের ঘটনা ঘটে কমলপুর আমবাসা সড়কে অবস্থিত হালাহালি বাজারে। ঘটনার বিবরণে জানা যায়, আজ ছিল হালাহালি বাজারের হাটবার। ওই দিন সকাল 10টা নাগাদ সবজি বাজারে অটো চালক প্রাণকৃষ্ণ পালকে সবজি বিক্রেতা অধীর শুক্লবৈদ্য মারধর করে বলে অভিযোগ করে সিটুর শ্রমিক সংগঠন হালাহালি অটোরিকশা ইউনিয়ন। এই ঘটনার প্রতিবাদে হালাহালি বাজারে পিচ সড়কে অবরোধ করে অটো শ্রমিকরা। টানা 2 ঘন্টা অবরোধে রাস্তার দুপাশে অসংখ্য গাড়ি দাঁড়িয়ে পড়ে। ঘটনাস্থলে কমলপুর থানার ওসি দেবপ্রসাদ রায় যান এবং অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। শেষে হালাহালি সিপিএম পার্টি অফিসে বিভাগীয় নেতৃত্বের উপস্থিতিতে ঘটনার মীমাংসা হয়। এদিকে সারাদিন ব্যাপী অটো চলাচল না করায় যাত্রীদের হয়রানি হতে দেখা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। টিএসইউ ষষ্ঠ সুনামুড়া বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় সুনামুড়া টাউন হলে। এতে বিভাগের 60টি অঞ্চল থেকে 132 জন প্রতিনিধি অংশ নেয়।
উপজাতি ছাত্র ফেডারেশন ষষ্ঠ সোনামুড়া বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় সোনামুড়া টাউন হলে। সম্মেলনের প্রথমে সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের সোনামুড়া বিভাগীয় সভাপতি ব্রজমালা মুড়া সিং। তারপর শহীদ বেদিতে মাল্যদান করেন সংগঠনের নেতৃত্বরা। টাউন হলে হরেন্দ্র দেববর্মা মঞ্চে সম্মেলনের উদ্বোধন করেন বিধায়ক শ্যামল চক্রবর্তী। প্রথমে শহীদদের প্রতি 1 মিনিট নীরবতা পালন করেন সম্মেলনে উপস্থিত প্রতিনিধি ও নেতৃত্বরা। সম্মেলনে বিধায়ক শ্যামল চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন টিএসইউ সোনামুড়া বিভাগীয় সম্পাদক তপন কুমার দেববর্মা, সভাপতি ব্রজমালা মুড়া সিং, টিওয়াইএফ এর বিভাগীয় সম্পাদক রামকৃষ্ণ ত্রিপুরা, এসএফআই সোনামুড়া বিভাগীয় সম্পাদক সুকুমার নম সহ অন্যান্য নেতৃত্বরা। বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন, অন্য সংগঠন থেকে আলাদা আছে, উপজাতি ছাত্র ইউনিয়নের ক্ষেত্রে আলাদা আছে, এবং এখানে হলো সমস্যাটা এই কারণে দেশের যে শাসক গোষ্ঠী আছে তাদের কাছে উপজাতি ছাত্র ইউনিয়ন একটু শত্রু, আর অন্যান্য যে বা সমস্ত ছাত্র সংগঠন আছে অথবা তারা কিন্তু শত্রুপক্ষে না, কারণ তারা ছাত্রদের শিক্ষা দীক্ষা অর্থনৈতিক যে সমস্ত দাবি দাবা আছে পরিবর্তনের কথা বলে তারা স্থিতাবস্থা চায়। টিএসইউ বিভাগীয় সম্পাদক তপন কুমার দেববর্মা জানান, আগামী 18 থেকে পুরী কমলপুর কলেজের বিমল সিনহা স্মৃতি ভবনে অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের সারা রাজ্যের মধ্যে 18টা সাব ডিভিশন রয়েছে। এর মধ্যে আমাদের যে সম্মেলন আজকে পর্যন্ত আমাদের 10টি বিভাগের সম্মেলন শেষ হবে। আরও 8টি বিভাগ আগামী 13-14 তারিখের মধ্যে আমরা আশা করি শেষ হবেন। এবং আমাদের যে এই যে নবম কেন্দ্র সম্মেলনের আমাদের যে স্লোগান হয়েছে প্রতিহত করো শিক্ষার। সম্মেলনে বিভাগের 7টি অঞ্চল থেকে 132 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে চন্দ্রনাম ত্রিপুরাকে সম্পাদক ও নিরঞ্জন মুড়া সিংকে সভাপতি করে 29 জনের নতুন বিভাগীয় কমিটি গঠিত হয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়ার থামাত্রিং এলাকা থেকে টিএসআরের জওয়ানরা 5টি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বেআইনি পাচার হওয়া ইট বোঝাই গাড়ি আটক করে। পাচারকালে ওএনজিসি লক্ষ টাকা ইট আটক করল পুলিশ। মঙ্গলবার তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়ার থামাত্রিং বাড়ি এলাকা থেকে বড়মুড়ার দায়িত্ব টিএসআর জওয়ানরা 5টি গাড়িতে তল্লাশি চালিয়ে ওএনজিসি ইট আটক করে রাত 10টা নাগাদ। পরে তেলিয়ামুড়া থানায় খবর দিলে পুলিশ এদিন রাতে 5টি ইট বোঝাই গাড়ি সহ ড্রজার গাড়িগুলিকে থানায় নিয়ে আসে। আটক করা হয় গাড়ি চালক 5 জনকে। গতকাল আটক করা 6 জনকে খোয়াই আদালতে সোপর্দ করে পুলিশ। আটক করা পাচারকারীরা হলো ডেভিড রুপিনি, চন্দ্রশেখর দাস, বাবুল বৈদ্য, প্রদীপ রুপিনি, অরূপকান্তি দে, দীপক দাস, প্রদীপ পাল, মানিক দেবনাথ সহ আরও কয়েকজনকে আটক করা হলেও কেবলমাত্র 6 জনকে খোয়াই আদালতে সোপর্দ করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিআইএম কাঠালিয়া অঞ্চল কমিটির উদ্যোগে সকল প্রকার ভাতা প্রাপকদের নিয়ে এক মত বিনিময় হল সভা অনুষ্ঠিত হয় ভবানীপুর কমিউনিটি হলে। আজ সমস্ত প্রকার ভাতা প্রাপকদের নিয়ে ভবানীপুরে অনুষ্ঠিত হয় মত বিনিময় হল সভা। সভাপতিত্ব করেন পার্টির বিভাগীয় সদস্য ননী পাল। সিপিআইএম কাঠালিয়া অঞ্চল কমিটির উদ্যোগে এই জাতীয় বিভিন্ন প্রকল্পে ভাতা প্রাপকদের নিয়ে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয় ভবানীপুর কমিউনিটি হলে। এই মত বিনিময় হল সভায় নিদয়া এবং ভবানীপুরের প্রায় 250 শতাধিক প্রবীণ প্রবীণা, স্বামী পরিত্যক্তা, দৃষ্টিহীন, বিকলাঙ্গ নারী পুরুষ অংশগ্রহণ করে। প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে দূর দূরান্ত থেকে লাঠি ভর দিয়ে পার্টির নেতৃত্বের আলোচনা শোনার জন্য বয়স্করা প্রচণ্ড কষ্ট করে সভায় সামিল হয়। সভায় বক্তব্য রাখেন সিপিআইএম কাঠালিয়া অঞ্চল কমিটির সম্পাদক সুভাষ দেব। প্রধান বক্তা ছিলেন সিপিআইএম সোনামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক মানিক দাশগুপ্ত। শুধু ভাতা প্রাপকদের নিয়ে আলাদা আলাদা মিটিং করা, এটা এই প্রথম। অন্যান্য মিটিংয়ে আমরা উপস্থিত থাকে, বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, এগুলোতে আমরা উপস্থিত থাকেন।
আপনাদের নিয়ে আলাদা এরকম সভা আগে হয়নি। সভাটা করার দুটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য আপনারা যারা ভাতা পান, আপনারা ভাতাটা কি হিসাবে দেখেন এবং বামফ্রন্ট সরকার সীমিত ক্ষমতা অনুযায়ী যা দেয় সেটা সঠিকভাবে পাওয়ার ক্ষেত্রে কোন রকম বাধা বিরতি হয় কিনা, আপনারা সেটাতে আপনাদের কিরকম উপকারে লাগে। এদিনের মত বিনিময় সভায় 12 জন ভাতা প্রাপক আলোচনায় অংশগ্রহণ করে বলেন, সীমিত আর্থিক সীমাবদ্ধতার মধ্যে বামফ্রন্ট সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্প চালুর মাধ্যমে আমরা বেঁচে আছি। বাবার চেয়েও বেশি আমি ভাতা পেয়ে খুব কষ্ট দুঃখ থেকে এখন খুব উদ্ধার হয়েছি। এমন আমার ছেলে যেন আমাকে ভাত খাওয়াবে এরকম আশা নেই, এমনকি আমি স্বামীর ভাতই খেতে পারি নই, ছেলের ভাতও খাবার আমার আশা নেই। কিন্তু বামফ্রন্ট থাকলে আমি ভাত একটু খেয়ে যেতে পারবো, এক মুঠ হলো খেয়ে যেতে পারবো। সরকার আমার আজ সরকার, আমি সব কিছু সরকারের কাছে দাবি করি। আমি তো কোনোদিন সরকারের কাছে কিছু খুশি না বাবা, আমি তার কাছে দাবি করি আমার এইটা দিছে না হিরা দিছে না, আমিও করি সবাই করে। তবে আমার দুঃখ এতটুকু, আমার দেশ উন্নত হোক, সবাই উন্নত হোক, আমি মরি এতে আমার কোনো দুঃখ নাই। আর ব্যাংকে যাই যাতার লাই 30 টাকা খরচ করি, তারা কয় আপনারা বাতানো আছে না, সিডি অফিসে যান। তো সিডি অফিসে গেলে বাতানো হারা দিছি, তাদের কাছে আইলে তারা কয় অন আইয়ে ন, এই টালিনালি। আপনারা দয়া করি আমাদের নেতা সুভাষ বাবু দয়া করি এই ব্যাংকটা আমরা ভবানীপুর কোনো রকম চেষ্টা করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কল্যাণপুর ব্লকের দুর্গাপুর খোয়াই নদীর পাশের রক্তস্নাতক ভূমিতে নবনির্মিত পাকা সেতু উদ্বোধনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আগামী মার্চ মাসে এটি চালু হবে বলে জানান পিডব্লিউডির এসডিও অঞ্জন দাস। কল্যাণপুর ব্লকের প্রাক্তন ভাইস চেয়ারম্যান তপন চক্রবর্তীর বাগানবাজার এলাকার দুর্গাপুর গ্রামের খোয়াই নদীর পাশের রত্নস্নাতক ভূমিতে নবনির্মিত পাকা সেতু উদ্বোধনের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। উন্নয়ন ও শান্তির মিটিং শেষ করে বাড়ি ফেরার পথে ইউবিএলএফ ঘাতক বাহিনীর দ্বারা খুন হয়েছিলেন, যাতে করে এলাকায় কোনো উন্নয়ন না হয়। আর সেইখানেই দীর্ঘ লম্বা পাকা সেতু তৈরি হয়েছে। যে ঘরে মিটিং করতেন সেই ঘরটি আজও রয়েছে বাঁশের। তার ছবি ঘরে রেখে আজও উন্নয়নের কারিগরি নেতাকে স্মরণ করে দুর্গাপুরবাসী আজ পাকা ভবন তৈরির কাজ শুরু হয়েছে। এই এলাকায় মোট 40,000-এরও বেশি জাতি ও উপজাতি মানুষের বসবাস। নৌকা ও বাঁশের সেতু ছাড়া কোনো যাতায়াতের কোনো ব্যবস্থাই ছিল না সেই সময়। দুর্গাপুর গ্রামে কেরোসিনের আলো ছাড়া বিকল্প পথ ছিল না, কিন্তু আজ ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ। মাটির রাস্তা এখন পাকা হয়েছে, দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। বাজার সেট বেকারদের এই এলাকায় উন্নয়নের জন্য তপন চক্রবর্তী দীর্ঘ লড়াই প্রায় সবসময় করতেন। এলাকাবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে। পিডব্লিউডি এর এসডিও অঞ্জন দাস পাকা সেতু সম্বন্ধে জানান, এই এলাকার ব্রিজের প্রয়োজনীয়তা ছিল হওয়াতে জাতি উপজাতি মানুষ উপকৃত হবেন। মার্চ মাসে চালু হবে বলেও জানান তিনি। প্রয়োজনীয়তা ছিল, শান্তিনগর চলাচল খুব অসুবিধা ছিল। সরকার অনেকদিন পর সঠিক সিদ্ধান্ত আমরা নিয়েছি, ডিপার্টমেন্ট নিয়েছে এই ব্রিজটা করার জন্য। অনেক লোকের উপকার হবে ওই হিসাবে চিন্তা করে আমরা 2010-এর সেপ্টেম্বর মাসে ব্রিজের কাজ শুরু করি। ব্রিজের কাজ ত্বরান্বিতভাবে চলছে। আমাদের আর একটা 4টা টোটাল এখানে ডেক স্ল্যাব আছে। টোটাল ব্রিজের স্পান হলো 140 মিটার। স্প্যানের কাজ কমপ্লিট। 4 নম্বর স্প্যানের কাজও এই মাসে শেষ হয়ে যাবে। আমাদের প্রস্তুতির কাজও সমতলে চলছে। আমরা আশা করছি মার্চের মধ্যে আমাদের এদিকে গাড়ি চালানোর ব্যবস্থা করতে পারব। বাগানবাজার ব্রিজের প্রজেক্ট কস্ট আমাদের ধরা আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
বেলা 12:15 নাগাদ সুনামুড়া ডিডব্লিউএস দপ্তর দেখা গেছে কর্মী শূন্য। দপ্তরে 17 জন কর্মী কর্মরত থাকলেও দেখা মিলল মাত্র 2 জনের। এ নিয়ে সুনামুড়াবাসীদের মধ্যে ক্ষোভ জন্মেছে। রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য কাজ করে চলছে। বিভিন্ন দপ্তরের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে প্রায়ই রাজ্যের বিভিন্ন স্থানে ছুটিকা সফর করতে। এমনকি মুখ্যমন্ত্রী বারবারই বিভিন্ন দপ্তরের আধিকারিকদের বলছেন সময়ের কাজ সময়ে শেষ করতে। কিন্তু এই সমস্ত বাণী কি সত্যি দপ্তরের বড়বাবু থেকে 4র্থ শ্রেণীর কর্মচারীদের কানে গিয়ে পৌঁছেছে? তাই এখন প্রশ্ন। সোনামুড়া প্রাণকেন্দ্রে এবং এসডিএম দপ্তরের ডিলছড়া দূরত্বে রয়েছে সোনামুড়া ডিডব্লিউএস দপ্তরটি। দপ্তরটি মোট 17 জন কর্মী থাকলেও অফিস টাইমে বাবুদের দেখা পাওয়াই দায়, এমনটাই ধরা পড়ল আমাদের প্রতিনিধির ক্যামেরায়। বেলা 12:15 নাগাদ দপ্তরে দেখা মিলল মাত্র 2 জন কর্মীর। দপ্তরের বেশ কিছু রুমের দরজায় দেখা গেছে তালা ঝুলতে, আর যেগুলি খোলা ছিল সেগুলিতে দেখা গেছে শূন্য কক্ষ। ফাইলপত্রগুলি পড়ে আছে, চেয়ারগুলি খালি। বারটা ছিল বুধবার। এখন প্রশ্ন হলো অফিস টাইমে দপ্তরের বাকি 15 জন কর্মী কোথায়? মহকুমা সদরের প্রাণকেন্দ্রের দপ্তরগুলির যদি এই অবস্থা হয় তাহলে গ্রামগঞ্জের কি হাল হবে তা বলাই বাহুল্য। এ ব্যাপারে প্রশাসনকে আরো কঠোর হওয়ার দাবি উঠেছে সাধারণ মানুষের পক্ষে। শঙ্কর জাতীয় গাভী ও বাছুরের এক প্রদর্শনী অনুষ্ঠিত হয় রবীন্দ্রনগর কমিউনিটি হল প্রাঙ্গণে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আয়োজিত শিবিরে 110টি গাভী ও বাছুরকে অংশগ্রহণ করানো হয়। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে শঙ্কর জাতীয় গাভী ও বাছুরের এক প্রদর্শনী অনুষ্ঠিত হয় রবীন্দ্রনগর কমিউনিটি হল প্রাঙ্গণে। এই প্রদর্শনীতে সুবাপুর পঞ্চায়েত ও রবীন্দ্রনগর পঞ্চায়েত এলাকার মোট 110টি গাভী ও বাছুর এনে প্রদর্শনীতে সামিল করে গোপালকরা। অনুষ্ঠানের প্রথম পর্বে গোপালকদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় মাঠে। সভানেত্রী ছিলেন পঞ্চায়েত প্রধান ঝুমা দাস। সবাই কৃত্রিম প্রজনন বাড়িয়ে দুধের উৎপাদন বৃদ্ধি করার বিভিন্ন পদ্ধতি দিকগুলি উল্লেখ করে আলোচনা করেন ডক্টর মধুমিতা সরকার এবং ডক্টর উত্তম সাহা। গাভী প্রদর্শনী মেলা, যে বকনা বাছুর এবং গাভী প্রদর্শনী মেলা, এটার প্রধান উদ্দেশ্য হলো আরও দুগ্ধবতী গাভী পালন করার জন্য এবং আমাদের যে দুধের চাহিদা, যেটা ত্রিপুরাতে 250 মিলিলিটার প্রত্যেকের দরকার, সেই জায়গায় আছে এখন 86 গ্রাম। তো আমাদের লক্ষ্য হলো মেন সেটাতে আরও বাড়ানোর জন্য, যাতে আরও অধিক দুগ্ধবতী গাভী আমরা পালন করি এবং দুধের চাহিদা পূরণ করি, সেটাই আমাদের প্রধান উদ্দেশ্য। তাই আমরা আমাদের দপ্তর থেকে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি করেছি এবং পুরস্কার বিতরণ দেওয়া হবে এবং গাভী প্রতিপালকদের সহ দেওয়া হবে। এছাড়া অভিনন্দন সূচক আলোচনায় অংশগ্রহণ করেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান চিন্তাহরণ দেবনাথ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দপ্তরের পক্ষ থেকে সুদক্ষ গোপালকদের বিচার বিশ্লেষণ করে 3 গ্রুপে প্রথম থেকে তৃতীয় স্থানাধিকারী মোট 9 জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও বাকি সবাইকে সান্ত্বনা পুরস্কারও দেওয়া হয়। অনুষ্ঠানে গোপালক সোনাপুর পঞ্চায়েত এলাকার আমিরুল নুমিন খান সহ অনেকেই দাবি তোলেন গো প্রতিপালনে যে পরিমাণ শ্রম ও অর্থ ব্যয় হয় সেই অনুপাতে বাজারে দুধের দাম কম। কৃত্রিম প্রজনন বাড়িয়ে দুধের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব তখনই দপ্তর যদি বিভিন্নভাবে আরও গোপালকদের সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসে। গরুর যেন এই খাওয়া অনেক টাকা পরিমাণে খরচ হয়, আর এই খরচের পরিমাণে আমি দুধের যে টাকাটা এইটা আমি পাই না, আমার লাভ হয় না বেশি একটা। এবং সরকার যদি আমাকে একটু সাহায্য করতো তাহলে আমি নিজেও একটু শক্তি হইতো এবং আরো উৎসাহ হইতে পারতাম। রবীন্দ্রনগর থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। স্বামী বিবেকানন্দের 152তম জন্মজয়ন্তী উপলক্ষে এক যোগাসন প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় ধর্মনগর যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের
প্র্যাকটিস হলে, তাতে 50 জন খেলোয়াড় অংশ নেয়। স্বামী বিবেকানন্দের 152তম জন্মজয়ন্তী উপলক্ষে ধর্মনগর যোগ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ধর্মনগর যোগ নিকেতনের সহায়তায় যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের প্র্যাকটিস হলে যোগাসন প্রশিক্ষণ শিবির উদ্বোধন হয়। বিভিন্ন বিদ্যালয় থেকে 6 থেকে 14 বছরের প্রায় 50 জন ছেলে মেয়ে এই শিবিরে অংশ নেয়। শিবিরের উদ্বোধন করেন ক্রীড়া দপ্তরের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর প্রাণগোপাল দাস। যোগাসন প্রশিক্ষণ শিবির উদ্বোধন করে উদ্বোধক প্রাণগোপাল দাস বলেন, শ্রদ্ধেয় জ্যোতিলাল চক্রবর্তীর উদ্যোগে এই যোগাসন বিদ্যায় প্রাঙ্গণে প্রতি রবিবার শুরু হয়েছিল। তার পরবর্তী সময়ে সেটা বিরাট আকার ধারণ করেছিল। দীর্ঘদিন যাবৎ ওনার সহায়তায় সেটা চলেছিল। তারপর পরিতোষ চক্রবর্তী, যিনি শেষদার নামে পরিচিত, তিনিও দীর্ঘদিন যাবৎ এটার হাল ধরেছিলেন। তারপরে বিভিন্ন প্রাকৃতিক কারণেই হোক বা যেভাবেই হোক সেটাকে পরবর্তী প্রজন্ম